করেছি, মানুষের ধন দৌলত সোনা গানা গহনা যা আছে সমস্ত কিছু আমি সারা জীবন ডাকাতি করে অন্যায় করেছি। আমি অন্যার কাছ থেকে বিরত থেকে আমি এই সমাজে ফিরে যেতে চাই। তাই তো সিদ্ধান্ত নিয়েছি আমি আর ডাকাতি করব না। ডাকাতি করে আমি আবার সমাজে ফিরে যাবে বলুয়ার? হ্যাঁ বড় ভাই। না না, তুই সমাজে ফিরে যেতে পারবি না। না বড় ভাই, আমি আর ডাকাতি করব না। কেন করবে না বলুয়ার? শোন, সারা জীবন ডাকাতি করে 50,000 টাকা রেখেছিলাম। এই টাকাগুলো খাই সর্দারের কাছে 10 টাকা না। বড় ভাই, সেই টাকাগুলো নিয়ে আমি যখন আস্তানা ফিরেছিলাম তখন দেখতে পাই একদল ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। তাদের কান্না সহ্য করতে না পারে সেই টাকাগুলোকে আমি তাদের মধ্যে বিলিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলছিস? এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তুই কে? এখন সময় আছে, এই টাকাগুলো আমার হাতে বিলিয়ে দে, তাহলে আমি তোকে কি করবো তুমি? প্রয়োজন হলে হত্যা করব। কি বললো বড় ভাই? তুমিও ডাকাত, আমিও ডাকাত। তোমার হাতেও একখানা অস্ত্র, আমার হাতেও একখানা অস্ত্র। কি বলতেছিস তুই? প্রয়োজন হলে আমি তোমার সাথে যুদ্ধ করবো। বেশ, তাই চলো। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছিস, বল তোদের কি হয়েছে? সর্দার বল। বলো, বলছে সে বুঝি আর ডাকাতি করবে না। ডাকাতি করবে না? বলুয়া, হ্যাঁ সর্দার। কালুয়া যা বলছে তা কি সত্য? হ্যাঁ সত্যি সর্দার। তুই আর ডাকাতি করবি না? হ্যাঁ সর্দার, কেন? আমি আর ডাকাতি করব না। কেন ডাকাতি করবি না? আমি এই পাপ কাজ থেকে ছেড়ে আবার সমাজে ফিরে যাব। সমাজ? তুই কোন সমাজের কথা বলছিস বলুয়া? মনে করে দেখ, একদিন তুই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলি, সেদিন কি এই সমাজ তোর মুখে এক মুঠো খাবার তুলে দিয়েছিল? যেদিন তুই রোগে পড়ে অসুখে ভুগছিলি, সেদিন কি এই সমাজের মানুষ তোকে এক ফুটো ঔষধ তুলে দিয়েছিল? তাহলে তুই কোন সমাজের কথা বলছিস বলুয়া? সর্দার, এই অন্যার কাজ আর আমি করব না। তাই না সর্দার? গতকালকে ব্যাংক ডাকাতি করে 50,000 টাকা ওর কাছে নিয়ে গেছে। ফলোয়া বলছে এই টাকাগুলো নাকি গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলছিস। বল বলুয়া, সেই টাকাগুলি কোথায়? সর্দার, বিশ্বাস করো সর্দার, সেই টাকাগুলো আমার কাছে নেই। সেই টাকাগুলো আমি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। শোন কালুয়া, আমরা হয়েছি ডাকাত, ধনীদের ধন লুণ্ঠন করে আমরা গরিবের মাঝে বিলিয়ে দেই। বার ভুলুয়া যদি গরিব সেই ডাকাতির অর্থ গরিবদের হাতে তুলে দিয়ে থাকে, তাহলে আমি মনে করি সে সঠিক কাজ করেছে। কিন্তু ভুলুয়া, ডাকাতি তোকে করতে হবে। না সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ডাকাতি করব না। আমি বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে কখনো ঘে ওঠে না, ঘে ওঠাতে হলে আঙ্গুলটা একটু পাকা করতেই হবে। সর্দার, কালুয়া, বলুয়া, সর্দার, আমি এখন থেকে 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মাঝে তুই যদি রাজি না হস, তাহলে আমি তোকে চাবুক মেরে পিষিয়ে দেব। সর্দার,
এমন নির্মল হাতেশ তুমি দিও না। তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার। আমি আর ডাকাতি করব না। তাকিয়ে দেখ বলুয়া, আমার হাতে একখানা পিস্তল। আমি এখন থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে ডাকাতি করতে রাজি না হলে আমি এই পিস্তলের গুলিটা তোর মাথায়। বল তুই রাজি কিনা? সর্দার, 1, সর্দার, 2, সর্দার, 3। সর্দার আমি রাজি। সর্দার আমি রাজি। বেশ, এটাই আমি চেয়েছিলাম। শোন বলুয়া, এবার ডাকাতি করবে। তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোরা কি জানিস, আমি যখন আস্তানায় ফিরছিলাম তখন দেখতে পাই উজান গায়ের একদল ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করে কাচ্ছে। কারো পেটে নেই ভাত, কারো পরনে নেই কাপড়, রোগে পাচ্ছে না এক ফোঁটা ঔষধ। দারুণ শীতে এক মুঠো সূর্য লোকের আশায় তারা পূব আকাশের দিকে চেয়ে থর থর করে কাঁপে। তাই সর্দার, হ্যাঁ হ্যাঁ ভুলুয়া, বেশ কিছুদিন গত হয়ে গেল, কোথাও কোনো ডাকাতি করার সুযোগ পাচ্ছে না। বল তোদের কাছে কোনো সংবাদ আছে কিনা? সর্দার আছে সর্দার। বল কি সেই সংবাদ? সর্দার, হীরানগরের কাদির বাদশা বাণিজ্য করার জন্য বিশরের কাটে লঙ্গল ফেলেছে। কাদের বাদশাহ, কাদের বাদশাহ, কাদের বাদশাহ? তোমার নাম শোনা মাত্রই আমার সর্বাঙ্গে আগুন জ্বলে ওঠে। পায়ের তলা থেকে মাটিগুলো সরে যেতে শুরু করে, আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়তে থাকে। আমি আমি আসছি কাদের বাদশাহ, আমি আসছি। তোমার উপর নেব আমি চরম প্রতিশোধ। বলুয়া, সর্দার, তোরা আয় আমার সাথে। চাই চলুন সর্দার। তাই চলুন সর্দার। যাবে না, যাবে না। এই আমরা কোন রাজ্যে এসেছি বলতে পারেন? বেগম, বলুন। এটা হচ্ছে মিশরের আমির বাদশার রাজ্য। যে আমির বাচ্চা আমাদের রাজ করতেন, তো সেই আমির বাচ্চা বুঝি? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। কিন্তু যাবে না, এই জায়গা যে অনেক বাঘ ভাল্লুক, অনেক জীব জানোয়ারের আক্রমণ রয়েছে। আমাদের যদি কোনো অসুবিধা হয় তখন? শুধু তাই নয় বেগম, এখানে যে চোর ডাকাতের ভয় আছে বেগম, যে কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করতে আমি পারে। তো তাই বলছি, যাবে না। এখন কি হবে? সর্বনাশ হয়েছে, যাব না, সর্বনাশ হয়েছে। অতি নিকট হুজিরে আজম, জাহাপনা তোমাদের হাওয়া রয়েছে। ওইখানে ভোটার লোকার পাল উড়ে দিতে হবে। এই মুহূর্তে আমরা অন্য কোথাও যাত্রা করব। হুজিরে আজম, আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে মাঝি মাল্লাদেরকে ডেকে বলুন, বর্জারা লঙ্গর তুলে পাল উড়িয়ে দি। এই মুহূর্তে আমি অন্য কোথাও যাত্রা করব। যাবে না। আমি তাই করছি, যাব না। ওরে বাজি বালকগণ, তোমরা শীঘ্র করে বোঝার লোকের পাল তুলে এই মুহূর্তে আমরা অন্য কোথাও যাত্রা করব। হলদিয়ার ডবল তুলনা, যাবে না। নচেত তোমাদের বিপদ হবে। যে বড় ভয় করতে যাবে না। এই তো বাকালের দল এসে গেছে। কে কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ হ্যাঁ ডাকাত। ভয় পেয়েছো? ভয় পেও না, ভয় পেও না বাদশাহ। যাবে না। তোমার কাছে যা কিছু আছে তার সব কিছু আমাকে দিয়ে সসম্মানে মাথা হেড করে এখান থেকে চলে যাও। যাবে না। সাবধান বাদশাহ, যদি চালাকি
চেষ্টা করো তাহলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। কালুয়া ভলুয়া তোদের কাজ শেষ কর। ওদেরকে সিন্ধুকের চাবিখানা দিয়ে দিন। আমি তাই করছি, যাব না। যাবো না, আমার যে বড্ড ভয় করছে, যাবো না। হ্যাঁ, এখন কি হবে বলুন? বেগম সাহেবা, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি সসম্মানে আপনার গহনাগুলো খুলে দেন। আমি দিচ্ছি, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনার সবাই ওদিকে ঘুরেন, ওদিকে ঘুরেন বলছি। এই নাও ডাকাত, আমার সবকিছু আমি দিয়ে দিয়েছি। যাবো না। কাজ জলদি শেষ কর কালুয়া। তাহলে চলে আয় আমার সঙ্গে। আমরা চলে যাচ্ছি বাদশাহ। আর বেলা একটা কথা বলে যাচ্ছে, তোমরা হয়েছ বড়লোক, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ তোমাদের অভাব নেই, অথচ এই সমাজে এখনো হাজার হাজার মানুষ না খেয়ে দিন যাপন করছে। তাদের প্রতি তোমাদের কোনো দয়া মায়া নেই। তাই তো আজ আমি ডাকাতি করে তোমার সর্বস্ব কেড়ে নিয়েছি ওই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে। আর একটি কথা শুনে রেখো বাদশাহ, আমার কোন চিৎকার চেঁচামেচি করলে আমার হাতের পিস্তলের গুলিতে তোমার মাথার খুলিটাই উড়ে যাবে। সাবধান। খোকা, আমার খোকা, আমার খোকা, দেখি যাবো না, আমার খোকাকে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই ডাকাতের দল আমার খোকাকে নিয়ে গেছে। কেদুরা বেগম, জানি কেদুরা। না, যেমন করে হোক আমার কাসেমকে ফিরিয়ে আনুন, নাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। বেগম, যাবো না। বলুন যাবো না, আমি কি নিয়ে বাঁচবো? আমি যে আর সহ্য করতে পারছি না বেগম। আমি কি করে সইব আমার এই পুত্র শোক? ওরে ডাকাতের দল, আমার খোকাকে ফিরিয়ে দে। ওহে ডাকাতগণ, তোমরা আমার সব কেড়ে নিয়েছো, না, যাব না। তো আমার একমাত্র শিশুর ছেলে আমার কাছে ফিরে দিয়ে যাও। যাব না, যেমন করে হোক আমার খোকাকে আমার বুকে ফিরিয়ে দিন, নইলে আমি আত্মহত্যা করবো। বেগম, আমি চলে যাব আমার এই খোকার পেছনে। খোকা, বেগম সবাই যদি সত্যি নদীতে ঝাঁপ দেয়, উজিরে আজম, আপনি আর বিলম্ব না করে এই সকলে দরজাগুলো বন্ধ করে দিন। আমার বেগম যে কিছুতে বেরিয়ে যেতে না পারে। আমি তাই করছি, যাব না। 6 মাসের শিশু তাকেও যে নিয়ে গেল। ওরে খাড়ায়, তোরা শিগির করে পর্যার লঙ্ঘন তুলে এই মুহূর্তে আমি দেশে যাত্রা করব। ওগো মেহেরবান খুদা, তুমি আমার এই সন্তানের সহায় থেকো, আমার কাসেমের সহায় থেকো। জীবন ডাকাতি করেছি, মানুষের টাকা পয়সা ধন সোনা গয়না, কিন্তু আজ আমি ডাকাতি করেছি একটা পূর্ণিমার চাঁদ। হ্যালো, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ডাকাতি করব না। এই শিশুটিকে আমি
নিজের সন্তানের মতো সুসুখকে দিয়ে দিয়ে মানুষ তৈরি করব। তা হবে না ফলোয়ার। শোন ফলোয়ার, আমরা হয়েছি ডাকাত। আমরা ধনীদের টাকা পয়সা লুট করে গরিবদেরকে বিলিয়ে দেই। তুই তাহা না করে সন্তানটি কেন চুরি করেছিস? বড় ভাই, তুমি তো জানো মেহেরবান খোদা তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, তাই তো এই সন্তানটিকে আমি নিয়ে এসেছি। এই সন্তানটিকে আমি নিজের সন্তানের মতন। তা হবে না। এই সন্তানটি বেঁচে থাকলে ভবিষ্যতে আমাদের বিপদ হবে। তাই তো বলছি এই সন্তানটি আমার কাছে দে। না বড় ভাই, আমি দেব না। দিবে না? না। ঠিক আছে, তাহলে তুই এখানে দাঁড়া, আমি সর্দারকে পাঠিয়ে দিচ্ছি। সর্দার ভোলুয়া, সর্দার। কালোয়ার কাছে যা শুনতে পেলাম তাকে সত্যি? হ্যাঁ সর্দার। তুই নাকি এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি? হ্যাঁ সর্দার। ভোলুয়া, তুই কি বুঝতে পারছিস না আমরা ডাকাত? আমাদের প্রাণে কোনো দয়া মায়া থাকা উচিত নয়। তাই তো বলছি এই সন্তানটিকে এই মুহূর্তে তুই আমার হাতে তুলে দে। সর্দার, খুদার দোহাই লাগে সর্দার, এই সন্তানটিকে তুমি মেরো না। খোদার দোহাই দে বলুয়া, এই সন্তানটিকে আমার হাতে তুলে দে। সর্দার, তোমার পানে কি কোনো দয়া মায়া নেই? না না না, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই, কারণ আমি ডাকাত। ডাকাতের প্রাণে কোনো দয়া মায়া থাকা উচিত নয়। ভোলুয়া, দেখ এই মুহূর্তে সন্তানটিকে আমার হাতে তুলে দেই। আমি তাকে হত্যা করে তার রক্ত দেখে আমি তৃপ্তির হাসি হারব। না সর্দার, আমি দেব না। বলছে দে, না দে সর্দার, বলছে, না সর্দার, দে বলছে না বলুয়া। সর্দার, না সর্দার। শোন বলুয়া, এই সন্তান চুরি করে তুই অনেক বড় অন্যায় করেছিস। তাই তো তোকে বলছি এই মুহূর্তে তুই আমার সম্মুখ থেকে চলে যা। তাই যাচ্ছি সর্দার, তাই যাচ্ছি। ওগো খোদা, তোমার কুদরতি দ্বারা কোন মহামানবকে পাঠিয়ে দাও এই মৃত্যুর হাত থেকে এই অবুঝ সন্তানটিকে রক্ষা করতে পারে এবং ওরে ওরে শিশু, তো এভাবে আমার দিকে তাকিয়ে খিল করে হাসছিস কেন? তুই কি বুঝতে পারছিস না আমি ডাকাত? আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। আমি তোকে বাঁচিয়ে রাখতে পারবো না, আমি তোকে মেরে ফেলবো। ওই তো সামনে একটি পুকুর দেখা যায়, ওই পুকুরে আমি তোকে নিক্ষেপ করব। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, ছেটে হব শিশু ভালো মন্দ কিছু, হব শিশু ভালো মন্দ কিছু, এখনো সে বুঝে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। ডাকাত, আমি ডাকাত, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। সেদিন হবে হত্যার বিচার, সেদিন হবে হত্যার বিচার। পড়বি রে তুই ভীষণ ফেরে,
মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। তাহলে বলো পাগল, এই শিশুটিকে নিয়ে আমি এখন কি করব? বুঝতে পারছিস না তাই না? পাগল। এই, রেখে দিলে পথের ধারে, রক্ষা করবেন আরো আরে, ধরে পথের ধারে, রক্ষা করবেন পারবারে, যার বান্দা সে করবে রক্ষা, যার বান্দা সে করবে রক্ষা, তোমার আমার সাথ কি রে, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। না পাগল, আমি তোমার কোনো কথাই শুনবো না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আমি এই শিশুটিকে মেরেই ফেলবো। ওই ডাকাত, তোমার কি জানের মায়া নেই? কেন? এই পথ ধরে কে আসছে তুমি কি জানো কে ডাকাত? আসছে? এই পথ ধরে শিকার করতে আসছে মিশরের বাদশা আমির শাহ। আমির শাহ। শুধু আমির শাহ নয়, তার সঙ্গে আরো কে আসছে ডাকাত? কে আসছে? তার সঙ্গে আছে মিশরের বিখ্যাত সিপাহ সালার গোলাম আজম গোলাম খাঁ। গোলাম খাঁ? হ্যাঁ, শুধু গোলাম খান হয়, গোলাম খান হয়, তার সঙ্গে আরো আসছে কে তুমি কি জানো? কে আসছে পাগল? তার সঙ্গে আরো শিকার করতে চাই মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দার। হ্যাঁ, মালিক সর্দার। তাই তো বলছি শীঘ্রই জানের মায় থাকি এই শিশুটিকে এখান থেকে রেখে পালিয়ে যাও, নইলে নির্ঘাত তোমার মৃত্যু। ঠিক আছে পাগল, হ্যাঁ। ঠিক আছে, আমি তাই করছি। হ্যাঁ, যাও ঠিক আছে, আমি যাও, যাচ্ছি যাও। পাগল। যাও। ওরে অবশ্য শিশু, তুই খিলখিল করে হাসবারই তো কথা। তুই এই পৃথিবীর ভালো মন্দ কিছুই তো বুঝিস না। শোন, তবে বলছি রাখে খোদা মানে কে, তোকে বাঁচতে হবে রে শিশু, তোকে যে বাঁচতেই হবে। তোকে নিয়ে আমি এই সারা বাংলার 68,000 গ্রাম তৈরি করবো, তাই ইতিহাস এই সংরক্ষণ রেখে থাকবে। তাই তো তোকে বাঁচতে হবে। আমি তোকে এই থেকে এখানে রেখে যাচ্ছি, তোর কোনো ভয় নেই। আমি ওই ঝোপের আড়ালে চুপি বসে থাকবো। তোর একটা গতি আমি করবই, তোর একটা গতি না করে পরিম পাগলা কিছুতেই তোর পিছু ছাড়বে না। জানিস এ যে বিধি বড় নির্মম পরিহাস। বিধি তোমার এই দুনিয়া জানো তাসের ঘর, বিধি জানো তাসের ঘর। বিধি তোমার এই দুনিয়া জানো তাসের ঘর, বিধি জানো তাসের ঘর। সম্মানিত সুধী, মহাবীর মালিক সর্দার, হযরতে আজম শিকারে খুঁজতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সম্মুখে একটি বট বৃক্ষের ছায়া দেখতে পাচ্ছি। আমার মন বলছে চলুন আমরা সকলে মিলে ওই বট বৃক্ষের শীতল ছায়ার নিচে বসে একটু বিশ্রাম করে নেই। একই সিপাহসালার গোলাম খাঁ, মহাবীর মালিক সর্দার, হযরতে আজম সম্মুখে দেখতে পাচ্ছি একটি ফুটে চাঁদের মতো শিশু সন্তান পড়ে রয়েছে। আমি বুঝতে পারছি না যে এমন নির্দয় নিষ্ঠুর
এই গভীর অরণ্যের মধ্যে এমন একটা নিষ্পাপ ফুটফুটে চাঁদের মতো শিশু সন্তানকে ফেলে রেখে চলে গেছে সেবাসলা গোলাম খা। এই শিশুটি সম্পর্কে তুমি কিছু বলতে পারো? তবে আমার মনে বলেছে কোনো দুশ্চরিত্র পাপের ফসল এই সাহস লক্ষ হচ্ছে লক্ষ clear করেন না কেন? শিশুকে আপনি হুকুম দেন তোমার একটা কথা মনে রাখা উচিত ছিল গোলাম। এই মুহূর্তে তুমি মিশরের ভাগ্য বিধাতা বাদশা আমিরের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। তোমার আরো ভাবা উচিত ছিল এই গভীর অরণ্যের বনটি হচ্ছে আমার মিশর রাজ্যের একটি অংশ। আমার দৃঢ় বিশ্বাস আমার এই রাজ্যের এমন কোন নরনারী এমন কোন পাপ কাজ করে তাদের পাপের ফসলে পাপে প্রকাশ্যে জঙ্গলের মধ্যে ফেলে যেতে পারে না। মহাবীর মালিক সর্দার, এই শিশুটি সম্পর্কে তোমার কি অভিমত? হযরতে আজম, আমার মন বলছে ওই শিশুটির মা এই শিশুটিকে রেখে এই পথ দিয়ে যাচ্ছিল। খুব অসম্ভব, বনের হিংস্র পশুরা ওর মাকে সব অন্যের ভক্ষণ করেছে। মেহেরবানি খুদা আল্লাহ, অশেষ মেহেরবানি, ওই শিশুটিকে ওই পথের ধারে রেখে গেছে। মহাবীর মালিক সর্দার, হযরতে আজম, তোমার কথা সত্য হতে পারে, কেননা তোমার কথায় যুক্তি রয়েছে, কিন্তু আমি ভাবছি আমরা এসেছিলাম শিকার খুঁজতে, কিন্তু সম্মুখে পেলাম এক অবুঝ শিশু সন্তান। এই সন্তানটিকে যদি এই অবস্থায় এই গভীর অরণ্যের মধ্যে আমরা ফেলে রেখে চলে যাই, তাহলে মহান খোদা তাআলার কাছে এই জবাব পারবে না বাদশা, জবাব দিতে পারছো না। সাউন্ড সিস্টেম ক্লিয়ার করেন। কে তুমি? দেখতে তো পাচ্ছেন আমি একজন পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ পাগল। তাহলে তুমি বলে দাও পাগল, এই শিশুটিকে নিয়ে আমি এখন কি করব? আর কিছু করতে হবে না বাচ্চা, ওই শিশুটিকে তুমি সদরে কোলে তুলে নাও, আর ওই যে দেখতে পাচ্ছ লাঠি আর মালিক সর্দার, তাকে তুমি দান করে দাও। পাগল হযরতে আজম, আপনি তো জানেন মেহেরবানি খুদা আল্লাহ আমার এই হাতে শেয়ার শক্তি দিয়েছে, অথচ একটি সন্তান আমাকে দেয়নি। একটি সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কত আমি আরাধনা করেছি, তবু আমার আশা পূরণ হয়নি। তাই তো ওই পাগলা বাবার কথা মতো এই শিশু সন্তানটিকে আপনি আমার হাতে তুলে দিন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে মহাবীর মালিক সর্দার, এই পাগলের কথা মতো এই শিশু সন্তানটিকে নাও নাও বাচ্চা নাও। আদরে আমি আমার বুকে তুলে দিলাম। হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ। মহাবীর মালিক সর্দার, হযরতে আজম, পাগলের কথা মতো এই শিশুটিকে আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। দাও বাচ্চা দাও দাও দাও। হক মাওলা ইল্লাল্লাহ। একটা কথা মনে রেখো মালিক সর্দার, এই সন্তানটি হয়েছে আমার। তুমি শুধু একে লালন পালন করে মানুষের মতো মানুষ করে করে তুলবে। হযরতে আজম, পাগলা বাবার কথা মতো আপনি যখন এই সন্তানটিকে আমাকে দান করেছেন, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, খোদা তাআলার নামে শপথ করে বলছি, সন্তানটিকে আমি আমার নিজের ছেলের মতো লালন পালন করব, একাবরা শিখাবো, আদর্শবান মানুষের মতো মানুষ করে তুলব। আর আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি দিব না আমার ছেলের গায়ে এক ফুটা রক্ত জড়তে, এক ফুটা রক্ত জড়তে। মহাবীর মালিক সর্দার, হযরতে আজম, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এই শোনো বাচ্চা, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। কি বলতে চাও তুমি বলো পাগল। এই শিশুটি আজ থেকে যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তখন তোমরা তাকে কি নামে ডাকবে বাচ্চা? তাই তো, তাহলে তুমি বলে দাও পাগল, এই শিশুটিকে আমরা কি নামে ডাকবো? সবারই তো একটা নাম রাখার প্রয়োজন বাচ্চা। তাই তো
বাচ্চা, তোমরা কোন বনে শিকার করতে এসেছিলে? কেন, এটার নাম হয়েছে কাশেমপুর জঙ্গল। কাশেমপুর জঙ্গল। কাশেমপুর জঙ্গলে যখন ওকে কুড়িয়ে পেয়েছো, তখন আজ থেকে ওর নাম হয়েছে আবু কাশেম। নামটি কি পছন্দ হয়নি বাচ্চা? অতি সুন্দর চমৎকার নাম হয়েছে। এই নাম হয়েছে আমাদের আখেরি নবী, প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। বাচ্চা, ওই তো সময় সম্মুখে তাকে দেখো, কি? বনের মাঝে যেন আগুন ধরে গেছে। আগুন! সমস্ত বনটা দাও দাও করে জ্বলে যাচ্ছে। আগুন! বনের পশু পাখিগুলো ছারখার হয়ে যাচ্ছে। ওই যে দেখো, মাওলা। একই সিপাহসালা গোলাম খাঁ, জনাব মহাবীর মালিক সর্দার। হযরতে আজম, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে পাগল কোথাও উদাও হয়ে গেল। জনাব আমার মনে বলেছে এটা কোনো পাগল নয়, এটা হচ্ছে একটা জাদুকর জনাব। না, জাদুঘর নয়, আমার মন বলছে এই শিশুটিকে রক্ষা করার জন্য মেহেরবানি খোদা তাআলা তোনাকে দূত করে পাঠিয়েছে। তোমরা যে যাই বলো না কেন, আমি এসেছিলাম শিকার করতে। মহান খোদা তাআলা আজ আমাকে যে শিকার মিলিয়ে দিয়েছে, তার চেয়ে বড় কোনো শিকার আর হতে পারে না। তাই তো আমি শিকারের নামে কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করব। এই জরুরি জনাব। আর স্বামী আমি গেছে লাবলুকে শিকার করতে ফিরিয়ে আমির আসার বাচ্চার জন্য সঙ্গে। অনুরোধ করছি। এখনো যে ফিরে আসছে লাবলু, না কেন, লাবলু, এটাই আমি আপনি বুঝতে যেখানে পারছি থাকেন না। কেন, অতি শীঘ্রই গ্রিন রুমে সাক্ষাৎ করেন। লাবলু মিয়া, আপনি যেখানে থাকেন না কেন, অতি শীঘ্রই গ্রিন রুমে সাক্ষাৎ করেন। ওগো খোদাময়, আমার স্বামী যেখানে থাকুক ভালো থাকুক, এটাই তোমার কাছে আমি প্রার্থনা করি। কেন যে এত দেরি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না খোদা, আমি কিছুই বুঝতে আয়েশা, পারছি না। স্বামী? স্বামী? আয়েশা, স্বামী? 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 আয়েশা, আপনি এসেছেন স্বামী? আয়েশা। বড্ড চিন্তা করছে আপনার জন্য। হে কি স্বামী, আপনার কোলে দেখতে পাচ্ছি একটি শিশু বাচ্চা। বলুন বলুন স্বামী, আপনি এই সন্তান কোন মায়ের বুক খালি করে চুরি করেছেন? হ্যাঁ, বলুন বলুন স্বামী। তুমি আমাকে এই কথা বলতে পারলে? স্বামী, হয়তো একটি সন্তানের জন্য এই বুকে হাহাকার আছে, তাই বলে কি আর একটি সন্তান আমি নিজের সন্তান বলে চুরি করে নিয়ে আসবো? স্বামী। এটা তুমি ভাবতে পারলে কি করে? বলুন, সন্তান আপনি কোথায় পেয়েছেন? আমার সত্যি করে বলুন স্বামী। শোনো আয়েশা, বলুন। আমির বাদশার সঙ্গে শিকার খুঁজতে খুঁজতে আমরা বড় ক্লান্ত হয়ে যাই। তারপর বিশ্রাম নিতে গিয়েছিলাম একই বট বৃক্ষের ছায়ের তলে। সেখানে গিয়ে দেখি রাস্তার ধারে শুয়ে রয়েছে এই শিশুটি। স্বামী, এ কি বলছেন? আয়েশা, তারপর সেখানে এক পাগল এসে বলল কি বললো? এই সন্তানটি আমাকে দান করতে। স্বামী, আমির বাদশা পাগলের কথা মতো এই শিশুটিকে আমার কোলে দান করেছে। হায় খোদা, ওগো স্বামী, আপনি আয়েশা। আমায় ক্ষমা করুন স্বামী, আমি আয়েশা। আপনাকে না বুঝে ভুল বুঝেছি স্বামী। আয়েশা, এই নাও আয়েশা, এই শিশুটিকে তুমি তোমার কোলে তুলে দিন, নাও। দিন স্বামী। আমি ওকে দেখি সন্তান ভুলে থাকবো স্বামী। আয়েশা, ওকে আমি মানুষ করে তুলব, ওকে আমি লেখাপড়া শেখাবো স্বামী, আমি আজ থেকে ওর মা হব। আয়েশা, আমিও যে আমির বাদশার সঙ্গে কথা দিয়েছি এই শিশুটিকে লালন পালন করে নিজে লেখাপড়া শিখে নিজের সন্তানের মতো লালন পালন করে হ্যাঁ স্বামী, আদর্শবান ছেলে করে
আমি দেব না আমার এই সন্তানের গায়ে একটি কাঁটার আঁচড় রাখি। ঠিক বলেছেন স্বামী, আমি খুশি হয়েছি, কিন্তু স্বামী ওকে ওকে আমরা কি নামে ডাকবো বলুন স্বামী? এ কি হাসছেন কেন আয়েশা। স্বামী? এ কথা তো তোমাকে বলাই হয়নি। শোনো আয়েশা, পাগলা বাবার কথা মতো এই শিশুটির নাম রাখা হয়েছে আবু আবু কাসেম। কাসেম। হ্যাঁ আয়েশা, আবু কাসেম। কি চমৎকার নাম হয়েছে। আপনি বড্ড ক্লান্ত, এবার আপনি আমার সঙ্গে আসুন। আপনি গোসল সেরে আমি ভাত দিচ্ছি, আপনি আসুন স্বামী। হ্যাঁ তাই চলো আয়েশা, হ্যাঁ তাই চলো। আমার আলীগড়ে নাকি যুদ্ধ শুরু হয়েছে। আমি জানতে পারলাম আমার সৈন্যরা নাকি কিছুতেই আমার দুশ্মনদের সাথে পেরে উঠছে না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি সেপা সালা গোলাম খাকে আমি তাই যুদ্ধের দায়িত্ব দিয়ে তাকে আমি আলীগড় পাঠাবো। এই কে আছিস? সেপা সালা গোলাম খা। হ্যালো, সেপা সালা গোলাম খা, আমার আলীগড়ে যুদ্ধ শুরু হয়েছে। এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, আমার আদেশে মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে যাবে আলীগড় অভিমুখে। আমার দুশ্মনদেরকে পরাজিত করে বিজয়ের নিশান ওই আলীগড়ে উঠে তারপরে ফিরে আসবে এই রাজধানীতে। আপনি যখন আমাকে আদেশ করেছেন তাই তো আপনার আদেশে মাথায় নিয়ে অলিকারে বেগে ছুটে যাব আলীগড়ের যুদ্ধের ময়দানে। তারপরে আলীগড় যুদ্ধে জয় লাভ করে বিজয় পতাকা উড়িয়ে দিয়ে তারপরে ফিরে আসবো আপনার দরবারে। একটা কথা মনে রাখো গোলাম খা, বলুন জনাব। দুসরা কসুর আমি কখনো মার্জনা করি না। জনাব, এটা হচ্ছে মিশরের ভাগ্য বিধাতা বাদশাহ আমিরের হুকুম। হ্যাঁ জনাব, তাই নাই, আর একটা কথা ইয়াদ রেখো গোলাম খা, বলুন জনাব। যেমন করে হোক সেই যুদ্ধে তোমাকে জয়লাভ করতে হবে। আমার দুশ্মনকে পরাজিত করে বিজয়ের নিশান ওই আলী করে তোমাকে উড়িয়ে দিতে হবে। কেননা এই যুদ্ধে নির্ভর করছে তোমার ভবিষ্যৎ। তুমি যদি এই যুদ্ধে জয় হতে পারো তাহলে আমি মিশরের ভাগ্য বিধাতা বাদশাহ আমির তোমাকে কথা দিচ্ছি, আমার একমাত্র কন্যা শাহজাদা মালাকে আমি তোমার হাতে তুলে দেব। জনাব, এ হচ্ছে আপনার মেহরবানি জনাব। মনে রেখো এটা হচ্ছে মিশরের ভাগ্য বিধাতা বাদশাহ আমিরের হুকুম। হুকুম। ওই আলীগড় যুদ্ধের ময়দানে তারপরে যেমনই করে হোক ওই যুদ্ধে আমাকে জয় লাভ করতে হবে। কেন না ওই যুদ্ধের হ্যালো 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 সম্মানিত সদী, আপনারা যে সুন্দর ভাবে সবাই ছাত্র স্কুলেতে পড়তে আইলাম আমরা সবাই ছাত্র। আয়ে বিয়ে ভাস করে জীবন চলে বিড়ি খায়া। আয়ে বিয়ে ভাস করে জীবন চলে বিড়ি খায়া।
জমেছিল আসি পুরা বিড়ি খাইয়া করলাম সারা জমেছিল আসি পুরা বিড়ি খাইয়া করলাম সারা মাস্টার বেড়ে গে হাম্বা কুইক তোমার নাম কি গো? আমার নাম বেবি। ওয়াও তুমি তেলে চলো না পেট্রোলে চলো? আমার নাম বেবি। ও আচ্ছা, তুমি শ্রীপুর থেকে নাকি টাঙ্গাইল কত টিপ দাও? আমি কোনো টিপ দেই না বুঝছো, আমার নামই হয়েছে বেবি। ও বুঝতে পারছি। এবার একটা পড়া নাও। স্যার তো আজকে স্কুল আইব না, স্যারের ডেলিভারি হয়েছে। আচ্ছা ঠিক আছে দাও। দুই সাইডে বাল, মাঝখানে খাল, দুই সেটে বাল, মাঝখানে খাল, খালের মধ্যে লাল, খালের মধ্যে লাল, স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন, দিতে হবে ততদিন। দিতে হবে ততদিন। তুমি আও। বলো। তোমার নাম কি? আমার নাম রাশেদা। ও রাশেদা, হ্যাঁ। কি করছিস? চমৎকার নাম। স্কুলে তোরা কি করছিস? ঝন্টু সবাইকে পড়া দিচ্ছে। কে ঝন্টু ভাই সাউন্ড ঠিক করেন। এই স্যার থাকতে তুই পড়া দিচ্ছিস কেন? মালাফা স্যারের ডেলিভারি হয়েছে। হ্যালো, স্যারের কখনো ডেলিভারি হয়? হইলেও হইতে পারে, ডিজিটাল যুগ। হ্যালো, হ্যালো আলেক জন্টু আসসালামু এই, আলাইকুম আলেক স্যার। জন্টু। আসসালামু আলাইকুম স্যার। এই আলেক জন্টু এই সেরি কে কোন হালাই করে মারে রে? এই আলেক জন্টু এই আলেক জন্টু এই দেখ কে এসেছে। স্যার সিলিমিলিকুম স্যার। এতক্ষণ স্যার। তোকে আমি ডাকছি, তুই কোথায় ছিলি? তুই এখানে বসছিলি কেন? স্যার বল। আপনি ছিলেন না তো, চেয়ারটা খালি দেখা যা, তাই তো আমি বসছিলাম। তাই কি তুই বসবি এখানে? তুই বসবি? স্যার, এটা কি তোর স্যার। সিট? স্যার আপনি বলে মারা খাবার গেছেন? কে বলছে এই কথা? এই যে আলেক ঝন্টু কইছে। তুই ওকে এই কথা বলছিস? ঠিক আছে, ওর বিচার আমি আরেকদিন ঠিকই করব। ঠিক আছে। এবার সবাই বসো। তোমাদেরকে গতকাল যে পড়া দিয়েছিলাম সে পড়া কি তোমরা শিখে এসেছো? বলো তোমার পড়াটা বলো। স্যার বলো। দুই ধারে বাল, মাঝখানে খাল, স্বামী আছে যতদিন, দিতে হবে এই ততদিন। পড়া তোমাকে কে দিয়েছে? স্যার ওই যে আলেক ঝন্টু দিয়েছে। আলেক জন্টু দিয়েছে। এই আলেক জন্টু, ওর কান ধরে নিয়ে আসো। যাও নিয়ে যা, এমন যারা ধরবি যেন কান নাল হয়ে যায়। স্যার বিচার করুন। এই পড়া কি তুই ওকে দিয়েছিস? স্যার হ্যাঁ বল। এটা তো আপনি বুঝেন নাই। হ্যাঁ আমি বুঝি না, তুই বল। স্যার এটা তো একের পানির মতো সুদা। আরে বল তাহলে কি? স্যার বল। হিন্দু গমতে মেয়েরা দেখছেন না, দেখছি। যাদের স্বামী থাকে হ্যাঁ তারা কিন্তু মধ্যে তা এই বাসার সিজুতে। ঠিক আছে, তোর মাথার অনেক বুদ্ধি আছে। স্যার ভেরি গুড নাইস টমেটো। ও শোনো, আমার হাতে আজকে সময় কম, তাছাড়া আজ অত্যাধিক গরম পড়ে গেছে, কারেন্টেরও প্রবলেম রয়েছে। আজকে বেশি সময় তোমাদেরকে লেখাপড়া করাবো না। স্যার আমি একটা কবিতা কই। তোমাদেরকে আগামীকালকে একটা পড়া দিয়ে যাই। কবিতাটা তোমরা শুনো, মন দিয়ে পড়বে। যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, অসুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই কবিতাটি শিখে তোমরা আগামীকাল স্কুলে আসবে, কেমন? আজ তোমাদের সকলে ছুটি। ঠিক আছে স্যার। এই চল আমরা চলে যাই। এই
চল এই শোনো, কিছু বলবে? শোনোই না। আচ্ছা বলো তো, তোমাকে আমার এত ভালো লাগে কেন? বাহ, আমাকে তোমার ভালো লাগে কেন তা আমি কি করে জানি? তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন? বারে, আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি ওই মাস্টার সাহেবের মতো প্রতিদিন তোমাকে স্কুলে বেদবারি যে তুমি কাঁদো? কেন তুমি শোনোনি? হ্যালো, কেন তুমি শোনোনি? কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে। শুনেছি, কিন্তু তাদের হয়েছে, কিন্তু আমার সঙ্গে তো আর তোমার বিয়ে হয়নি। তা তুমি অমন কথা আমায় বলছো কেন? আচ্ছা তাই বুঝি? তাহলে আমি কি বলছি তুমি শোনো। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি। দাঁড়াও না, স্বামী রূপে তোমায় আমি দেখি গো। হ্যাঁ, স্বামী রূপে তোমায় আমি দেখি গো। বলা গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি, সে কি ঘরে রইতে পারে ওরে না দেখি। যার সনে যা ভালোবাসা, কি বা ফকির কি বা বাদশাহ, ভালোবাসায় বাদশাহ ফকির মানে না। ভালোবাসায় বাদশাহ ফকির মানে না গো। শুনো মালা, কই তোমার হে, বলো না। তুমি যে বাদশার মেয়ে, তোমার সাথে কেমনে হবে মালা বিয়ে? এই শোনো না, চার লাই গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে দেখি। যার সনে যা ভালোবাসা, কি বা ফকির কি বা ভালোবাসায় বাদশাহ ফকির মানে না। হ্যাঁ, ভালোবাসায় বাদশাহ ফকির মানে না গো। এই সাপ, এই সাপ। হ্যালো,
মালা কই তোমারে ভেবে দেখো মনে কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শুনে আরে শুনুক না, মারি পিতা কেটে নেবে আমার মাতা তোমার সনে আর না হবে মালা দেখা গো মাতা পিতা জন্মদাতা বলে গুরুজনে, বিধাতার কলমের লিখন কে খণ্ডাইতে পারে। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি পারে মাতা পিতাই গো, সত্যি বলছি, কি করিতে পারে মাতা পিতাই গো, কি করিতে পারে মাতা পিতাই গো। আচ্ছা বন্ধু, তুমি আমাকে বলছিলে লোকজনে শুনলে কলঙ্ক হবে। আচ্ছা কলঙ্ক আবার কাকে বলে গো? আমি তো জানি না। কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, শুধুই কি কলঙ্ক? সেদা, রাশেদা, যখন এদেশে ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাহাকে বলে। রাশেদা, কাকে সে বলবো? কথা তুমি আমাকে বলছো কেন? কাকে বলবো? আমি কি ইচ্ছে করে মালার সাথে প্রেম করতে গিয়েছি? তাই মালাই তো রোজ রোজ ভালোবাসার কথা বলে আমাকে বিরক্ত করে। বন্ধু শোনো মালা, ভবিষ্যতে আর কখনো এইসব আজে বাজে কথাবার্তা নিয়ে আমার বন্ধু। সামনে আসবে না, শোনো না, কথাটা মনে থাকে। এই যেও না, শোনো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এই সখী, তুই না বলেছিলি তুই কারো প্রেমে পড়লে আমাকে বলবি? বলিস নি তো সখী? বলিনি বলিনি সখী, কেন বলিস নি? নয়ন জহলে আমি হাসি, তাই হ্যাঁ, আমার দুঃখ জানে আমার বিধি গো, হ্যাঁ, আমার দুঃখ জানে আমার বিধি গো। দিবানিশি ভাবি আমি বন্ধুর লাগিয়া, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কাড়িয়া, নয়নের পান মারিল মন প্রাণ সে চুরি করল, বন্ধু বিনে বাজব না পরাণে গো, বন্ধু বিনে বাজব না পরাণে গো।
বাদশাহজাদি, আর কাশেম ভাই হলো গরিবের ছেলে। তার বিয়ে হবে কোনো এক গরিবের মেয়ের সাথে, আর তোর বিয়ে হবে কোনো এক গরিবের রাজার কুমার সাথে। শোন, তোর কাছে কত ধন দৌলত টাকা পয়সা পায়ের নিচে গড়াগড়ি করে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই যে আমি বন্ধুর ভালো আশা গো। চাই যে আমি বন্ধুর ভালো আশা গো। শোনো প্রাণের সখী, তোমারে জানাই বন্ধু ছাড়া এই দুনিয়ার চাইবার কিছু না। বন্ধু আমার ভালোবাসা, বন্ধু আমার সকল আশা, বন্ধু ছাড়া তে জীব পরা সখী চল চল চল, রানীমাকে তোকে খুঁজছে, চল। আর ধরেছিস যখন শক্ত করে ধরে রাখ। ঠিক আছে, আমাকে আগে বলবি না, চল চল। বন্ধু বিনে বাজবো না হ্যালো, উপস্থিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক 10 নং হরিবাড়ি ইউনিয়ন কৃষক দল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 10 নং হরিবাড়ি ইউনিয়ন যুবদল নেতা জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মনিরুজ্জামান মনির ভাই, 10 নং হরিবাড়ি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 10 নং হরিবাড়ি ইউনিয়ন কৃষক দল নেতা শামীম আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও 10 নং হরিবাড়ি ইউনিয়ন যুবদল নেতা জনাব মোহাম্মদ আজিমুদ্দিন সরকার রাসেল সাহেব। সকলকেই মঞ্চে এসে তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি বিনীত হ্যালো, বেগম কি খেয়েছে? হ্যালো, না জনাব, পাগলি মেয়েটাকে নিয়ে বড় যে বিপদে পড়েছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কি যেন ভাবে আর কি যেন করে, এমন কি ডাকলে যে সে আর কথা বলে না। আপনি একটা ভালো কবিরাজ দেখে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিক আছে বেগম, আমি তাই করব। তুমি মালাকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন সে কবিরাজের নিকট ভালোভাবে খুলে বলে। ঠিক আছে জাহাপনা, আমি তাহলে আসি, দেখি পাগলি মেয়েটাকে বুঝিয়ে শুনে খাওয়াতে পারি কি নাই। চিন্তা চিন্তা শুধু চিন্তা। এই কে আছিস? সেবা সালা গোলাম খা। জয় হগে জাহাপুরা, সেবা সালা গোলাম খা। আমার একমাত্র কন্যা শাহজাদি মালা, সে নাকি খুবই অসুস্থ। তাই তো আমি চাই ভালো একজন কবিরাজ ডেকে তুমি চিকিৎসার সুব্যবস্থা করো। কালো তো দাসের হ্যালো 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 একই বলছেন জনাব, কালে তো আমি দাসের সঙ্গে দেখছি
শাহজাদি মালাব বাড়িতে সুস্থভাবে ফিরছে জানাব। আর আপনি বলেছেন শাহজাদি মালাব অসুস্থ। গোলাম খা, জনাব, তোমার বোধ হয় জানা নেই মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে শুধু কি যেন ভাবে আর লিখে, এমনকি ডাকলেও সে কোনো সাড়া দেয় না। তাই তো আমি চাই তুমি ভালো একজন কবিরাজ ডেকে এনে মালার সুচিকিৎসার ব্যবস্থা করো। মনে রেখো গোলাম খা, এটা হচ্ছে মিশরের ভাগ্য বিধাতা বাদশাহ আমিরের হুকুম হ্যাঁ। হুকুম হুকুম বাচ্চা মেরে তুমি না বুঝলেও আমার বোঝার বাকি নেই। আমি শাহজাদি মালার কোনো অসুখী হয় নেই। আমি তাকে ধরেছে প্রেম রোগে। আমি পড়াশোনা পর থাকতে পারলাম ওই শাহজাদি মালাব ওই বাদির বাচ্চা আবু কাসেমের ভালোবাসা করছে। কিন্তু বাচ্চা তোমার কি সারা হয় না? আলিগড়ে যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলাম এই বাচ্চা মেয়ে, তুমি ওই আলিগড় যুদ্ধে যদি আমি জয় হতে পারি তাহলে তোমার একে মাত্র কন্যা শাহজাদি মালাকে আমার সঙ্গে বিবাহ দেবে। সেই কথাটা কি তুমি বলে গেছ? না না, বলে গেলে চলবে না। যেমনই করে হোক ওই শাহজাদি মালাকে বিবাহ করে আমি বলব এই মিশরের রাজ্যের মসনদ। তাই তো শাহজাদি মালাকে আমার চাই চাই। হ্যালো, হ্যালো হ্যালো, আজকে 7 দিন হয় কবিরাজ গিয়েছে কবিরাজ করতে। যাবার সময় আদা সের চাউল, আদা কেজি আলু দিয়ে গেছে। এগুলো দিয়ে কি আর সংসার চলে? আজকে মিনসে আসুক বাড়িতে। ওই তো আইতাছে মনে হয়। ওর সঙ্গে আজকে আমি কথাই বলবো না। আরে ও ফেলার মা, তাল গাছের মতো খাড়াইয়া রইছে, কোনো কথা নাই নাই। এই দেহুচ্ছা কারবারটা কদিন ভর বাড়িতে আইছি, কই একটু ভস্তি করবো তা না কইরা তাল গাছের মতো খাড়াইয়া রইছে। ও তো আমার সঙ্গে কথা কই না। ও ভেলার মা, আরে ও ভেলার মা, ব্যাপার কি তাও তো কথা কও না। তাইলে কি মানুষটা মইরা গেছে? ও গিন্নি, ও ভেলার মা, ও ভেলার মা, তাও তো কোনো কথা কই না। এই তাইলে কি সত্যি মইরা গেছে? আরে ও ভেলা, এই ভেলা রে, ও বাজান, বাজান, ও বাজান, কি হয়েছে তোমার? আরে তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাক্তার লয়া। আর কে লিগে আনতাম বাবা? আরে এদিকে আয়। আর ও বাজান, কি হয়েছে বাজান তোমার? এই কে লিগে আমি পাড়ার মানুষ ডাকে আনুম বাবা? এই আর মারানি মারানি ভূতে ফিরা। বাজান, কি হয়েছে কোসা বাজান? তোর মা মইরা গেছে।
আরে বাবা স্যার, তুমি এটা কি কইলে বাবা? আরে আমার মা জি তাল গাছের মতন খারে রয়েছে রে বাবা। আরে হুন, এই হুই আমারা আর খারে আমারা একই কথা, বুঝলাম না তো বাজান। বুঝলি না? এই সময়ের অভাব তোরে আমি বুঝাইতে পারলাম না। সত্যি তোর মা মরে গেছে। বাজান, আমার কি দাঁতু হইল বাজান, আমার কি দাঁতু হইল? এই শালার ঘর শালা তো কি? এই কান্দুস কা? বাজান, আমি যে বাবা বিধবা হয়ে গেছি রে বাবা। এই হারামজাদা, এই খুব বললো আবার তুই কেমনে বিধবা হইলে? বাজান, আর আমি বিধবা যে কথা, তুমি বিধবা তো বাতা একই কথা রে বাবা। এই হারামজাদা, এই সব তুই কি কইতাছ? বাজান, আমি তো তোমার মাত্র একটা মাত্র ফুলারে আব্বা। তুমি আমার কথাটা একবার রাখো, তাইলে না তুমি তোমার মালটা ফেরত পাইবা, আর আমি আমার এই যে মালটা ফেরত পাইম বাবা। আচ্ছা বাজান, কথা তুই কি করুন লাগবো? এই যে বাজান, আমার মায়েরে না তুমি যদি একবার মা কয়ে ডাকো। এই, তোর মারে আমি কেমনে মারাম? এই শালার ঘর শালা। বাজান, আরে আমার মা তোমার মা জিনিস তো বাবা একটাই, এক কামড় হইল দুদিন মিলে ডাইকা লাগ। আমার একটা ফেরাস্তি আছে না? এই যে বাজান, ডাক মা, নাইলে আমি কিন্তু এই ফেলা, এই ফেলা, এই ফেলা। তাইলে ডাকবা তো। হ বাজান, তুই আগে ডাক। দেখ চাই, এই কাশরে মানুষ কি হওয়া কাছে নাকি? বাজান দেখতাছি। দেখ দেখ শালা, দেখ। এ বাজান, ও আর পশ্চিমে সব মানুষ ঘুমায়। এ বাজান, এই উত্তরে না বাবা একবার চুপচাপ হয়ে গেছে বাবা। বাজান, আর এই যে পূর্ব সারে না একদম রাও বন্ধ। এই বাজান, আমার দিকে আয়ু বাজান। ভাই আমি তোর ভাই লাগি। বাগান, আমি বা ভুলে কই আলছি বাবা। এবার শুনো, এই দক্ষিণ দিকে না আর দুই সাইডটা করে এই মিটি মিটি বাতি খালি জ্বলতাছে, আর খালি গুসুর গুসুর শব্দ হইতাছে আব্বা। এই শুধু লটাই খেলাই। তুই আগে ডাক। না বাগান, আমি এত বেদব ফুলা না আপনা। তুমি মরবি মানুষ, তুমি আগে ডাক গেল। ফেলা, এ ফেলা রে, ও রে কাকে ডাকছি তুই? ও ডাক, তুই তো ডাকে দে। তাইলে লো দুজন মিললে লো তাই আয়ো মারে মা, ও মা, হে চিলি সুত পারে ভূত, তোমার মারে কোনদিন মা ডাকছো না? বাবা, এই 7 দিন আগে ডাকছিলাম, কোন কিভাবে ডাহাম? তাইলে তুমি কইবা মা রে রে। আচ্ছা তাইলে শুরু কর। শুরু কর আগে। ও মা রে মা, মা ও মা, মা রে মা গো। 7 দিন পর এসে কি আমার সঙ্গে জ্বালা যন্ত্রণা? মরার মিছে না। এ বাজান, তাইলে বাজান আমি যাইয়া, তুমি তোমার মালটা সামালো। আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল